ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকির পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। এক বিবৃতিতে তথ্য জানায় আইডিএফ দ্বিতীয় মাসে পদার্পণ করা এই যুদ্ধে ইয়েমেন থেকে হামলা হওয়ার বিষয়ে এটি প্রথম আনুষ্ঠানিক কোনো বিবৃতি। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে একটি ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের রুখতে গত ২৪ ঘণ্টায় সীমান্ত দেশটির অভ্যন্তরে অন্তত ৮২টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির দাবি টায়ার শহরের কাছে তারা দুটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া খিয়াম শহরে নিয়ন্ত্রণ নিতে আসা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের তীব্র লড়াই চলছে বলে জানা গেছে। ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিভ্রান্তিকর পূর্বাভাস দেয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধের আগে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছিলেন যে ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তন করা অত্যন্ত সহজ হবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি তেমন না হওয়ায় ভান্স ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। জেডি ভান্স বর্তমানে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার অন্যতম প্রধান হিসেবে কাজ করছেন। তার সঙ্গে আলোচনায় রয়েছেন মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জারেড কুশনার। God bless you all. Thank you. Coming up in November. ইরানের যুদ্ধ এখনো শেষ হয়নি এবং দেশটির আরও ৩,৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থল হামলা ছাড়াই কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে ইরানের দুটি বেসামরিক পারমাণবিক স্থাপনা এবং ইস্পাত কারখানায় ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের মাত্রা। শনিবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহত নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এর আগে ইসরায়েলি বাহিনীও ইরানি সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর তথ্য জানায়। একই দিন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব, পশ্চিম তীরের হেব্রন সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে সৌদি আরবের আল খার্জে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন মার্কিন সেনা সদস্য। এরই মধ্যে শুক্রবার ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে আগুন নিয়ে খেলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সমঝোতা করতে যুক্তরাষ্ট্রকে তেলের 10টি জাহাজ পাঠাচ্ছে তেহরান, যেগুলো ইতোমধ্যেই রওনা দিয়েছে। তবে ইরান যুদ্ধ এখনো শেষ হয়নি এবং এখনো দেশটির ৩,৫০০ লক্ষ্যবস্তু হামলার জন্য যুক্তরাষ্ট্রের তালিকায় রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তারা সমঝোতা করছে এবং সেটা নিয়ে মিথ্যাচারও করছে, কিন্তু ওরা চুক্তির জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। তারা যে সমঝোতা নিয়ে মিথ্যা বলেছে সেটাকে সামাল দিতে যুক্তরাষ্ট্রকে প্রথমে ৮ জাহাজ তেল দিতে চেয়েছিল, তারপর নিজেরাই আরো 2 জাহাজ বাড়ানোর কথা বলেছে। এই তেল যুক্তরাষ্ট্রের কাছে আসছে জানার পরেই সমঝোতার বিষয়ে সবাই বিশ্বাস করছে, কিন্তু খুব দ্রুতই ইরান হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য। একই দিন ইরান যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, স্থলবাহিনী ছাড়াই ইরানে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, কয়েক মাস প্রয়োজন হবে না। এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠক করার ব্যাপারে আশাবাদী এবং 15 দফা চুক্তির একটি সৃষ্টি ঘটক ৭১।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেল হ্যাক করার দাবি করেছে ইরানি হ্যাকাররা। প্যাটেলের কিছু ছবি ও নথিপত্র ইন্টারনেটে প্রকাশ করেছে তারা। হ্যাকার ওই গোষ্ঠীটির নাম হান্দালা হ্যাক টিম। গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সফলভাবে হ্যাকের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এখন কাস প্যাটেলের নামও থাকবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা প্যাটেলের ব্যক্তিগত ইমেল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সিএনএন জানিয়েছে, তারা যেসব তথ্য ছবি হাতিয়ে নিয়েছে সেগুলো 2011 সাল থেকে 2022 সালের মধ্যকার। তবে এফবিআই এর নিজস্ব তথ্য সেসব ইমেলে ছিল না বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের দাবি, যে গ্রুপটি এই হ্যাকিংয়ে জড়িত তারা এই মাসের শুরুতে একটি সাইবার হামলা চালিয়েছিল, যেটির কারণে যুক্তরাষ্ট্রের একটি বড় চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটেছিল। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। শুধু তেল গ্যাস নয়, সার, মাইক্রোচিপ, ওষুধ ও ব্যাটারি শিল্পেও এর প্রভাব পড়ছে। ফলে বিশ্বজুড়ে খাবার থেকে শুরু করে প্রযুক্তি সব খাতেই ব্যয় বাড়ছে, তৈরি হচ্ছে অনিশ্চয়তাও। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে কমে গেছে। এর প্রভাব পড়ছে শুধু তেল বা গ্যাসে নয়, খাদ্য, প্রযুক্তি, এমনকি ওষুধের বাজারেও তৈরি হয়েছে অস্থিরতা। যুদ্ধের আগে প্রতিদিন 100টিরও বেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করত, কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে হাতে গোনা কয়েকটিতে। এর ফলে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। বিশ্ববাজারে এরই মধ্যে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন দেশে এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। বিশেষ করে ইউরোপে গৃহস্থালির জ্বালানি খরচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ অনেক বেড়ে যাবে। বলতে গেলে পুরো বাজারটাই এখন বেশি দামে কিনতে হচ্ছে। সবকিছুরই দাম বেড়েছে, যাতায়াত খরচ, খাবার, সবই। একদিকে ইরান যুদ্ধ, অন্যদিকে দেশের এই পরিস্থিতি, সব দুর্ভোগ একসাথে এসে পড়েছে। তবে যেহেতু তেলের দাম বেড়েছে, তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে এত বাড়বে তা আমরা আন্দাজ করতে পারছিলাম। হরমুজ প্রণালী বৈশ্বিক কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় 1/3 সার, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া ও ফসফেট, এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছায়। কিন্তু সরবরাহ কমে যাওয়ায় ঠিক বপন মৌসুমে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। সংকট ছড়িয়ে পড়েছে প্রযুক্তি শিল্পেও। বিশ্বের বড় একটি অংশের হিলিয়াম সরবরাহ আসে কাতার থেকে, যা মাইক্রোচিপ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই হিলিয়াম ব্যবহার করে তৈরি হয় সেমিকন্ডাক্টর, যা স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি ও গৃহস্থালী যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। হিলিয়ামের গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে চিকিৎসা খাতেও। এছাড়া সালফারের সরবরাহেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক প্রযুক্তি পণ্যে এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরবরাহ কমে গেলে ব্যাটারি ও প্রযুক্তি নির্ভর পণ্যের দামও বাড়তে পারে। এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বিশ্ববাজারে অস্থিরতা আরও বাড়তে পারে, আর এর সবচেয়ে বড় চাপ পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। র্যাপার থেকে সরাসরি দেশে সর্বোচ্চ ক্ষমতায় নেপালে শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক অধ্যায়। ভূমিধস বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ, যিনি তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। 2025 সালের জেনজি আন্দোলনে যার কণ্ঠস্বর পৌঁছে যায় গোটা নেপালের পথে প্রান্তরে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। নেপালের রাজনীতিতে এক বড় পরিবর্তনের সূচনা করলেন 35 বছর বয়সী বালেন্দ্র শাহ। যুব আন্দোলনের পর প্রথম জাতীয় নির্বাচনে বিপুল জয় পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। দুর্নীতি, স্বজনপ্রীতি আর পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে তার পরিবর্তনের প্রতিশ্রুতি তাকে এনে দিয়েছে এই অভূতপূর্ব সাফল্য। বালেন্দ্র শাহ রাজনীতিতে আসার আগে ছিলেন একজন জনপ্রিয় র্যাপার। তার গানগুলোতে উঠে আসতো দুর্নীতি, বৈষম্য আর সাধারণ মানুষের বঞ্চনার কথা। সেখান থেকেই তরুণদের মধ্যে তৈরি হয় তার শক্তিশালী সমর্থন ভিত্তি। 2013 সালে একটি জনপ্রিয় র্যাপ ব্যাটল জিতে আলোচনায় আসেন তিনি।
সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে অংশ নিয়ে চমক দেখান বালেন্দ্র। দীর্ঘদিনের প্রভাবশালী দলগুলোকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হন। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদে তার কঠোর অভিযান যেমন যানজট কমাতে ভূমিকা রাখে, তেমনি পথের ব্যবসায়ী ও বস্তিবাসীদের মধ্যে সমালোচনার জন্ম দেয়। ক্ষমতার শীর্ষে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তরুণদের সঙ্গে বালেন্দ্র শাহর গভীর সংযোগ। গত বছরের সেপ্টেম্বরের আন্দোলন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হলেও পরে তার রূপ নেয় দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতার বিরুদ্ধে বিস্ফোরিত ক্ষোভে। সেখানে বালেন্দ্র শাহর একটি গান আন্দোলনকারীদের জন্য প্রতিবাদের স্লোগান হয়ে ওঠে, যা পৌঁছে যায় নেপালের পথে ঘাটে। ফলাফল, 5 মার্চের নির্বাচনে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির নিরঙ্কুশ জয় ভেঙে পড়ে পুরনো রাজনৈতিক বলয়। শপথ নেওয়ার আগে নিজের সক্রিয়তা ধরে রেখে একটি গান প্রকাশ করেন শাহ, যেখানে তিনি বলেন, অবিভক্ত নেপালি এবার ইতিহাস করার সময়। মুক্তির পর কয়েক ঘন্টার মধ্যেই গানটি পায় লাখো ভিউ। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে কাঠমান্ডুর ভক্তপুর এলাকায় নিজেদের বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিপরিষদ শপথ নেওয়ার একদিন পরই তাদের গ্রেপ্তার করা হলো। পুলিশ বলেছে, জেনজি বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, বিশেষ আদালতের কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত সেপ্টেম্বরে ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ব্যাপক জেনজি বিক্ষোভ হয়েছিল নেপালে। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকায় নামার নির্দেশ দিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেই সময় নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রমেশ লেখক। তাদের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর দমন অভিযানে 2 দিনেই 77 জন নিহত হয়েছিল। পরে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছিলেন ওলি ও তার স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের উত্তরাঞ্চলীয় লাদাখে তুষার ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। আহত বেশ কয়েকজন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সকালে লাদাখের উচ্চভূমির জজিলা পাসে এই তুষার ধসের ঘটনা ঘটে। এই সময় সড়কে থাকা বেশ কয়েকটি গাড়ি বরফের নিচে চাপা পড়ে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি এখনও উদ্বেগজনক হওয়ায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বহু মানুষ বরফের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস নামে নজিরবিহীন বিক্ষোভের আয়োজন করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এই প্রতিবাদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় বিক্ষোভে পরিণত হতে পারে বলে জানায় আয়োজকরা। একই সাথে মিনেসোটা অঙ্গরাজ্য এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে থাকবে। এছাড়া ওয়াশিংটন ডিসি, শিকাগো এবং সান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোতে বিশাল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকরা বলছেন, 50টি অঙ্গরাজ্যে 3000-এর বেশি বিক্ষোভের নিবন্ধন করা হয়েছে এবং এতে 90 লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। এবারের বিক্ষোভে প্রধানত ট্রাম্পের কঠোর অভিবাসন বিরোধী নীতি এবং ইরানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ প্রাধান্য দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন সাথে।